কপিল দাস মুর্মুর শেষ কাজ। শওকত আলী। লেখক পরিচিতি: কথা সাহিত্যিক শওকত আলী পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে 1936 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খোরদেশ আলী সর্দার, মায়ের নাম মোসাম্মত সালেমা খাতুন। 1952 খ্রিস্টাব্দে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের দিনাজপুরে চলে আসেন। তিনি ছাত্র জীবনেই রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন। অভাব অনটনের মধ্য দিয়েই চালিয়ে যান নিজের লেখাপড়া। 1958 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে MA পাশ করেন। সাংবাদিকতা, শিক্ষকতা সহ বিভিন্ন ধরনের পেশায় তিনি নিয়োজিত ছিলেন। তৎকালীন জগন্নাথ কলেজে দীর্ঘকাল শিক্ষকতার পর সর্বশেষ তিনি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। জীবনকে নিবিড়ভাবে অবলোকন করা এবং বিচিত্র জীবন প্রবাহকে শিল্পাবয়ব প্রদান শওকত আলীর সাহিত্য ভাবনার মূল প্রবণতা। নৃতত্ত্ব, ইতিহাস ও সমাজ বিজ্ঞানে তার বিশেষ আগ্রহ রয়েছে, যার প্রতিফলন ঘটেছে তার রচনায়। তিনি 1968 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কারে এবং 1990 খ্রিস্টাব্দে 21শে পদকে ভূষিত হন। শওকত আলীর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে পিঙ্গল আকাশ, প্রদোষে প্রাকৃত জন, উত্তরের ক্ষেপ, লেলিহান সাত প্রভৃতি। 2018 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। বাতাস উঠলে এখন টাঙ্গনের পানিতে কাঁপন লাগে না। পানি এখন অনেক নিচে। বালি কেটে কেটে ভারী ধীর স্রোতে এখন শীতের টাঙ্গন বয়ে যায়। পানির তলায় বালি চিকমিক করে, কোথাও কোথাও সবুজ গুল্ম স্রোতের ভেতরে ভাটির দিকে মাথা রেখে এপাশ ওপাশ ফেরে। চতুর দু একটা মাছ তিরতির করে উজানে ছুটে গেলেও আবার ভাটিতে ফিরে আসে, কিন্তু কাঁপে না পানির স্রোত। এমনকি সাঁকোর উপর দিয়ে চিনি কলের ভারী আগ বওয়া ট্রাকগুলো যাবার সময়ও না। সাঁকোর থামগুলো গুমগুম শব্দ করে ওঠে, কিন্তু পানির স্রোত তেমনি ধীর, তেমনি শান্ত। আসমান, কান্দর আর দিগন্ত জুড়ে যে শীতের একটা শান্ত ভাব থাকবার কথা, সেই ভাবটা টাঙ্গনের স্রোতে আজকাল সবসময় ধরা থাকে। আর ওই শান্ত নদীর ধারে বসে থাকবার জন্যই কিনা কে জানে কপিল দাস ভারী আরামে রোদের দিকে পিঠ মেলে দিয়ে ঝিমোতে পারে। তার চারদিকে নানা শব্দ, কিন্তু সেসব তার কানে ঢোকে কিনা বোঝা মুশকিল। ধরো, কিরকম গা গা চিৎকার করতে করতে চিনি কলের ট্রাকগুলো ছুটছে। ফার্মের ভেতরে বিনোদ মিস্ত্রি খান 2 ট্রাক্টর ট্রায়ালের জন্য চালু করে রেখেছে। তার ধক 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 শব্দ এক টানা সকাল দুপুর রাত ধরে ক্রমাগত হয়ে চলেছে। নদীর ওপারে আবার কোথায় এক রাখাল সারাদিন ধরে একটা বুনো সুর বাঁশিতে বাজিয়ে যাচ্ছে। এ সবই তার কানে ঢুকবার কথা, কিন্তু কপিল দাস চুপচাপ। মাথাটা ডাইনে বায়ে অল্প স্বল্প দুলছে, আর সে বসে রয়েছে তো বসেই রয়েছে। ওদিকে ছাগল ঢুকে যদি সবজি ক্ষেত তছনছ করে, কি বিন্দা মাঝির বউ সোনামুখী নগেন হরুর বোন সেলভির সঙ্গে ঝগড়া বাঁধায়, কিংবা নদীর ওপারে খোলা কান্দরে খরগোশ তাড়িয়ে নিয়ে আসে কোনো ভিন গায়ের কুকুর, এবং সেজন্য যদি এপারের বাচ্চারা লে লে হই হই করেও ওঠে, কপিল দাস নড়বে না, হেলবে না, কান পাতবে না, কাউকে একটা কথা জিজ্ঞেসও করবে না। আসলে কপিল দাস বুড়োর কাছে সবই একটার সঙ্গে আরেকটা মেলানো বলে মনে হয় এরকমই হয়ে আসছে দুনিয়ায়। ঝগড়া বলো, ঝাঁটি বলো, জন্ম বলো, মরণ বলো, সবই একটার সঙ্গে আরেকটা মেলানো। কত দেখলো সে জীবন, সবকিছুই শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে মিলে যায়। রাগ বলো, ক্ষোভ বলো, আবার হাসি খুশি মনের ভাব বলো, কিংবা সামনে প্রকাণ্ড কান্দর, কি কান্দরের ওপরকার আসমান, আবার তার নিচে টাঙনের স্রোত, সবকিছু যা দেখতে পাওয়া যাচ্ছে, যা শোনা যাচ্ছে, সবই একটার সঙ্গে আরেকটা শেষ পর্যন্ত মেলানো। আসলে তার মনে হয় সংসারের অনেক ভেতরে শান্ত, ধীর এবং নিরবিচ্ছিন্ন একটা স্রোত আছে। সবকিছুর ওপর দিয়ে ওই স্রোত বয়ে যায়, সেখানে কাঁপন নেই, উত্তেজনা নেই, চিৎকার নেই। সবকিছু সেখানে ক্রমাগত একটার সঙ্গে আরেকটা মিলে যাচ্ছে। ঠিক এই ধরনের একটা গা ছাড়া পরিতৃপ্ত ভাব আজকাল তাকে প্রায় পেয়ে বসে। আর সেজন্যই শীতের রোদে পেট দিয়ে ভারী আরামে সে ঝিমোতে পারে।
বয়স বেড়ে গেলে সম্ভবত মানুষের এরকম একটা অবস্থা এসে যায়, তবে সবসময় ওই ভাবটা থাকে না। আর তখনই পুরনো ঘটনা ছবির পর ছবি সাজিয়ে নিয়ে আসে চোখের সামনে। পুষ্ণা পরবে কি তুমুল নাচ জুড়েছে দেখো কপিল দাস, তার গলায় বাঁধা মাদল কি রকম শূন্যে ঘুরপাক খাচ্ছে। মেয়েদের গলায় কেমন শানানো স্বর। কপিল দাস দেখতে দেখতে নিজের যৌবনকালে চলে যায়। একের পর এক ঘটনা মনে পড়তে থাকে তার, আর ওই রকম ভাবে স্মৃতি তার সামনে পুরনো পসরা খুলে বসলে সে ভারী সুখে ওইসব পুরনো ঘটনার মধ্যে বিচরণ করে ফেলে। একবার সেই যে কি হলো, মহাজনের ধান খামার বাড়ি থেকেই কিষানদের হাতে বিলিয়ে দিলি, মনে আছে সে কথা? আর মানুয়েল পাদ্রিকে টাঙনের পানিতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলি, মনে নাই? চকিতে সে দেখতে পায় বর্ষার ভরা টাঙনের পানিতে পাদ্রি তলিয়ে গেল। ঘোলাটে পানির মধ্যে কালো জুতো শুদ্ধ তার পা দুখানি উপরে উৎক্ষিপ্ত হতে দেখা গেল স্পষ্ট করে। একটু পরই মানুয়েল পাদ্রি আবার ভেসে উঠেছিল। আর সে কি গাল! সাঁতরাতে সাঁতরাতে শাসাচ্ছিল, দেখিস তোর বাপকে বলবো, দেখবো বিচার হয় কিনা। সেই ছেলেবেলার কথা, আপন ছিল যখন সে। তোর তীর কিরকম নিখুঁত নিশানায় গিয়ে বিদ্ধ, কপিল দাস, মনে নাই সে কথা? হ্যাঁ, মনে আছে। কপিল দাস মাথা দুলিয়ে দুলিয়ে নিজেকে শোনায়, সব মনে আছে। কেন মনে থাকবে না? সান্তালের বাচ্চা না সে? দেখ তো খরগোশের পেছনে কে ছুটছে অমন, সুখদেবের বেটা চতুর মাঝি নাকি দেবদাসের বেটা কপিল দাস? আর ওই দেখ কপিল দাসের শিকারী কুকুর কিরকম ছুটে যাচ্ছে তীর খাওয়া শিকারের পেছনে। কপিল দাস মনের ভেতরে স্পষ্ট দেখতে পায় তার কালো রঙের কুকুরটাকে, যেটা তার কিশোরকালের সঙ্গী ছিল সর্বক্ষণ। কুকুরটাকে শেষ পর্যন্ত বাগে খেলো। কপিল দাস এক এক দিন আবার নিজের কাছে গল্প ফাঁদে দূর থেকে দেখা যায় বুড়ো থেকে থেকে মাথা নাড়াচ্ছে আর ঝুঁকে ঝুঁকে দুলছে। কোন গল্পটা আরম্ভ করবে সে? বাহ, গল্পের কি আর শেষ আছে? নিজেকেই শোনায় বুড়ো। ধরো মেলার সেই ঘটনাটা। মেলার গল্পটাই হঠাৎ মাঝখান থেকে শুরু হয়ে যায়। কেন যে বেছে বেছে মেলার গল্পটাই শুরু হয়, সে এক আশ্চর্য ব্যাপার। গল্প আরম্ভ করলেই সে মেলার ঘটনায় চলে আসে। কিংবা ওই ধান কাটার ব্যাপারটাই ধরো না কেন। আধি আর জোরদারের মাঝখানে পড়ে গেল সাঁওতাল বস্তিটা। গোপীনাথ হু হ্যাঁ করে না, ডাইনে বায়ে তাকায় না। ওদিকে কে একজন আগুনের কুণ্ডলির ওপরে আরেক বোঝা নাড়া চাপিয়ে দিয়ে গেল। দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন। আর ওই আগুনের আলোয় গোপীনাথের কপাল চকচক করতে লাগলো। কিন্তু সে সাদা চুল ভর্তি মাথাটা ঝুঁকিয়ে বসে আছে তো বসেই আছে। সাঁওতালদের তখন কি মুশকিল ভাবো দেখি। মহাজন বসত করবার জায়গা দেয়, আবাদের জমি দেয়, গৃহস্থির কাজ দেয়। সেই মহাজনের বিপক্ষে কেমন করে যায়? মহাজন যে সব দেয়, হ্যাঁ সব দেয়, কিন্তু পেটের ভাতটা কি সারা বছর দেয়? হ্যাঁ, কহ মরণ, কহ দে, দেয় পেটের ভাতটা? এইরকমই সব বাদানুবাদ। কিন্তু যদি ভিটে মাটি থেকে তুলে দেয় তাহলে? এই রকমের সব তর্কাতর্কি। ওদিকে গোপীনাথ কিছুই বলে না। মরল হলে বোধহয় ওই অবস্থায় কিছু বলা যায় না, কিন্তু তখন ভারী জার হে মরল। দেহ দলদল করে কাঁপছে। দূরে দূরে যারা দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে থেকে কি যেন চেঁচিয়ে বলে উঠেছিল, হামরা মহাজনের সঙ্গে নাই, আধি আর কিষানের সঙ্গে হামরা। কে বলেছিল কথাটা মনে নেই এখন। সে নিজে হতে পারে, মোহন কিস্কু হতে পারে, কিংবা চতুর বাজিও হতে পারে। লোকটা যে কে ঠিক মনে নেই, কিন্তু কথাটা ঠিক মনে আছে। তারপর কপিল দাস আর খেই ধরতে পারে না। বিচার সভার শেষ দৃশ্যটা স্মরণে আসে না, বরং হঠাৎ ধান কাটার দৃশ্যটা মনের ভেতরে দেখতে পায় সে। কপিল দাস মাঠে নেমেছে, পাশের ক্ষেতে মোহন কিস্কুর বউ টরি। সারা কান্দরে আর একটা মানুষ দেখা যায় না। ধান গাছের নোয়ানো পাতায় শিশের গায়ে তখনও রাতের হিম ফোঁটায় ফোঁটায় জমে আছে। রোদের তাপ গায়ে লাগে কি লাগে না, এমনই কুয়াশা। ওই রকম গল্প বলতে বলতে বেলা ফুরিয়ে যায় এক সময়। রোদের তাপ কমে আসে। ঝাপসা চোখ দুটি মেলে সে তখন আসমানের ধূসর রং দেখে। একবার নদীর ভাটি থেকে উঠে আসা শঙ্খচিলের ডাকটাও শুনতে পায়। বাতাসে তখন শীতের কামড়। তার দুহাতের আঙুল ছেঁড়া কোটের বোতাম দুটি খুঁজতে থাকে। আর ওই সময় তার চোখে পড়ে যায়, দেখে কজন লোক টাঙনের উঁচু পাড়ে দাঁড়িয়ে বস্তির দিকে হাত তুলে কি যেন দেখাচ্ছে।
লোকগুলোকে এসে চিনতে চেষ্টা করে ওখানে এই সময় কারা, অমন পরিষ্কার জামা কাপড় পরা, কে লোকটা। অনেকক্ষণ ধরে লোকটার নড়াচড়ার ভঙ্গিটা লক্ষ্য করে। লক্ষ্য করতে করতেই মনে পড়ে কদিন আগেও বোধহয় ওদের এইভাবে দেখেছে সে। ঠিক এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বস্তির দিকে হাত তুলে কি যেন বলা বলি করছিল। সে একসময় চিনতে পারে পরিষ্কার জামা কাপড় পরা লোকটা ম্যানেজার মহাজন ছাড়া আর অন্য কেউ হতে পারে না। কিন্তু এমন সময় ওখানে দাঁড়িয়ে ওদের কি কাজ? একবার মনে হয় জরিপ হচ্ছে বোধ হয়। এক এক সময় ওই রকম জমি জমার মাপামাপি চলে। ওরা কি জমি জমা মাপতে এসেছে? কই, এরকম কোনো খবর তো তার কানে আসেনি। একটু পর আর দেখা যায় না কাউকে, দেখতে না পাওয়ায় কৌতূহলটাও আর থাকে না। কপিল দাস তখন গরুর পালের ঘরে ফেরা ঘুঁটির আওয়াজ কান পেতে শোনে। ফার্মের গরুগুলোর গলায় নতুন ঘুঁটি বাঁধা হয়েছে নিশ্চয়ই। আজকাল বোধহয় জয়হরির ছোট ছেলেটা ফার্মের গরু চড়ায়। জয়হরির কি যেন হয়েছিল, জয়হরির কথা স্মরণ করতে চেষ্টা করে সে। আর ঠিক ওই সময় কাছে এসে দাঁড়ায় সালিমউদ্দিন। এসেই ডাকে, বুড়া দাদা, বাড়ি তো যাব নাই? হ্যাঁ জামু। সে জয়হরির কথা স্মরণ করতে না পেরে সালিমউদ্দিনের দিকে মনোযোগ দেয়। ছোড়া কোত্থেকে আসছে সেই কথা জিজ্ঞেস করতে করতে উঠে দাঁড়ায়। সালিমউদ্দিন তখন কুশিয়ার খেতে আজ কি কাণ্ডটা ঘটেছে সেই ঘটনার বর্ণনা আরম্ভ করে এবং ওই আরম্ভের মুখে এসে জানিয়ে দেয়, বুড়া দাদা, তোমার বস্তিটা আর এইটা থাকবে নাই। এই বছর এইটা ধানের আবাদ হবে। বুড়া দাদা, তোমার বস্তিটা আর এইটে থাকবে নাই। এই বছর এইটে ধানের ইবাদ হবে। কথাটা কেন যে বলে ছোড়া, বুড়ো ঠিক ধরতে পারে না। কিন্তু এমনও হতে পারে যে তার বর্ণনাতেই বোধহয় প্রসঙ্গটা থাকে না। কপিল দাসের হঠাৎ খেয়াল হয় লোকগুলোকে আর দেখা যাচ্ছে না। এখনই না দেখলো, মুহূর্তের মধ্যে কোথায় উবে গেল অতগুলো মানুষ। নাকি সে দেখেনি, তার কেবলই মতিভ্রম হতে থাকে। এদিকে সালিমউদ্দিনের সেই খামার বাড়ির ঘটনাটার বর্ণনা তখনও ফুরোয়নি। আবার কথাটা নতুন করে বলতে হলো সালিমউদ্দিনকে। বলল, তোমার বসতটা এবার উঠাই দিবে। এইটে এই বছর ট্রাক্টর চলিবে। কপিল দাস এবারও বুঝতে পারে না, তার নিজের হিসাব মেলে না। ট্রাক্টর জমিতে চলবে তাই চলে এসেছে এতকাল, মানুষের বসতের উপর দিয়ে ট্রাক্টর চলতে যাবে কেন? ই কেমন কথা? সে অন্ধকারে ডাইনে বায়ে তাকায়, বলে, ঠিক শুনেছিস তুই? কহ, ঠিক শুনেছিস? জলিমউদ্দিন এবার সত্যিই বিরক্ত হয়। বলে, মোর কথা বিশ্বাস না হয় আর কাহাকো পুছে দেখো। মুই এবার যাও, তুই বুড়া মানুষ, তোর কিছু ফর্ম থাকে না। কথাটা বলেই হঠাৎ ছোড়া চলে গেল। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কপিল দাস মাথা নাড়ায় আর নিজেকে শোনায়, না ক্যানে পালাবো। তার পা আপনা থেকে বাড়ির পর ধরে, কোথায় পালাবে সে? এক সময় আবার হাসি পায় বুড়োর। পালাবার কথাটা এলো কোত্থেকে? তুই বুড়া মানুষে মরণ। নিজেকে শুনিয়ে শুনিয়ে তখন সে বলে, তোর কিছু ফর্ম থাকে না। আর ওই সময় ট্রাক্টরের আওয়াজটা তার কানে এসে ধাক্কা মারে। কি কারণে যে হঠাৎ ধকধক শব্দ করে জেগে উঠলো ঘুমন্ত ট্রাক্টরটা আন্দাজ করা মুশকিল। বিনোদ মিস্ত্রি এক একদিন এইরকম হঠাৎ ট্রাক্টরে ইঞ্জিন চালিয়ে দেয়। ট্রাক্টরটা সে চোখের সামনে দেখতে পায় যেন বিশাল বিশাল দুটো চাকা ঘুরতে ঘুরতে মাঠের বুকের উপর দিয়ে চলেছে। পেছনের ধারালো চাকতিগুলো মাটি ফালা ফালা করে দিচ্ছে, গন্ধ বেরুচ্ছে কাটা মাটির ভেতর থেকে। ওইভাবে ট্রাক্টরটা চলে আসে একেবারে দীনেশ কিশকুর বাড়ির সীমানা পর্যন্ত। তারপরেই বেশ দিব্যি ঘুরে যায়। বশতই হলো ট্রাক্টর চলাফেরা করার শেষ সীমানা। হ্যাঁ, কলের জিনিস ওই পর্যন্ত আসে। সংসারের সীমানা পর্যন্তই তার আসবার ক্ষমতা, তারপর আর পারে না। এতকাল অন্তত পারেনি। আর এখন সেই কলের জিনিস হুড়মুড় করে ঢুকে পড়বে দীনেশ কিস্কুর উঠোনে। ঘরের দেওয়ালে ভোঁতা নাক ঢুকিয়ে উল্টো দিকের দেওয়াল ফুঁড়ে বেরোবে। দৃশ্যটাকে সে মনের ভেতর দেখতে পায়।
আর তাই দেখে সে ভয়ানক অস্থিরতা বোধ করে। ইহ, কি কথা! ট্রাক্টর চলে আসবে সংসারের বুকের উপর! কপিল দাস বুড়োর এখন মনে পড়তে থাকে এই বস্তি উঠে যাবার ব্যাপারটা আকস্মিক নয় একেবারে। তাহলেও এই কি শেষ পর্যন্ত পরিণতি? বস্তি তস্তি উঠে যাবে আর ট্রাক্টর চলতে থাকবে ঘর বাড়ি ভিটেমাটির ওপর দিয়ে? কোথায় একটা মেয়ে মানুষের মাথা গরম করে মাতালের দিকে দা উঁচিয়ে তেড়ে যাবার ঘটনা, আর কোথায় বাড়ি ঘর সংসার শুদ্ধ লোপাট করে দেওয়া? কিসের সঙ্গে কিসের জড়ানো? কিন্তু ভাবো তো, বছরটা কত পুরনো, মনে আছে তোর? হ্যাঁ বাহে মডেলের বেটা, তোর কি ফর্ম আছে? হ্যাঁ হ্যাঁ, ফর্ম আছে। বিচার বসেছিল ফার্মের অফিস ঘরে। কে একজন সাহেব মানুষ শুধোচ্ছিল, আর সে উত্তর দিচ্ছিল। তবে কোন প্রাচীনকালে এসেছিল একদল মানুষ, সেই দলের মোড়ল ছিল শিবনাথ। শিবনাথ আবার গুণিন ছিল। কিন্তু গুণিন হলেই কি সব হয়? হয় কখনো? হয় না। ওই পর্যন্ত বলার পর আর বলতে পারেনি। মহিন্দর ধমকে উঠেছিল। পরে জানিয়েছিল, তুই আর আমার সঙ্গে আসিস না বাপ, তোর কথার কোনো ঠিক নাই। কোনো কথা তো তুই কোনো কথা কহিস বুঝিস না। হ্যাঁ মডল, তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না। ওই দিনই কে যেন বলেছিল কথাটা। কপিল দাস কথাটা নিজেকে শোনালো আরেকবার। তুই বুড়া মানুষ হে মডল, তোর কিছু করার নাই। একবার নয়, ঘুরে ঘুরে কথাটা সে বলেই চললো। আর থেকে থেকে ভারী গভীর দীর্ঘশ্বাস পড়লো কয়টা। আর ওই দীর্ঘশ্বাস তাকে বার্ধক্যের অক্ষমতা স্মরণ করিয়ে দিতে লাগলো। বাড়ি ফিরতে ফিরতে তার দেরি হয়ে যায়। ততক্ষণে ঠান্ডায় পা দুখানি অসাড় হয়ে উঠেছে। উঠোনের আগুনে কাছে বসে বসে সে হাত পা সেকে কিছুক্ষণ। মহিন্দরের বউ বেন্নি থালায় করে ভাত দিয়ে যায়। আগুনের তাতে ততক্ষণে আরাম লাগছে কপিল দাসের। ভাতের পাশে এক টুকরো পোড়া মাংস দেখতে পেয়ে সে খুশি হয়। নাতিদের শুধোয় কি শিকার পেয়েছিল তারা। মহিন্দরের ছেলে শিকারের গল্পটা আরম্ভ করে বোধ হয়, কিন্তু তার গল্পের দিকে বুড়ো আর মনোযোগ দিতে পারে না। দাদা, বড় জঙ্গল তো নাকি বাঘ থাকে? নাতির প্রশ্ন শুনে একটু সজাগ হতে হয় বুড়োকে। ঠিক মনে করতে পারে না প্রাণনগরের জঙ্গলে কি বাঘ আছে। কিছুক্ষণ চিন্তা করে সে, তারপর মাথা নাড়ায়। নাই রে সুখদাস, ওইটা বাঘ টাগ নাই, কিন্তু ছিল এক সময়। নাতিরা ঘন হয়ে বসে। কপিল দাস ভাত খাওয়ার কথা ভুলে যায় তখন। সে গল্প আরম্ভ করে। গল্প মানে তো নিজের কথা। সাঁওতাল কিশোর ছেলের সে ব্যাপারে সবচাইতে আকর্ষণ, সেটাই সে ধীর স্বরে বর্ণনা করতে থাকে। তার কালো রঙের কুকুরটার কথা আসে। তার ঘরে খুঁজলে তীরের চোঙা দুটো এখনো পাওয়া যাবে। সেই চোঙায় বাছা বাছা তীর জমানো থাকতো। একবার তীর দিয়ে একটা বাঘ গেঁথে ফেলেছিল। ভাগ্যিস সে তখনো বাঘ কি জিনিস জানতো না। বন বিড়াল ভেবে নিশানা করে তীর ছেড়ে দিয়েছে, আর অমনি কি ডাক! ভয় পেয়ে পড়িমড়ি করে কি রকম দৌড়েছিল সেই ঘটনাটা সে বলে, এবং বলবার সময় দৌড়ের বর্ণনাটাই প্রধান হয়ে উঠতে থাকে। বুড়ো মানুষের গুনগুন গুনগুন ধীর স্বরের একঘেয়েমিতে বিরক্তি লাগে বাচ্চাদের। সুখদাস অস্থির হয়ে ডাকে, দাদা বাঘটার কি হইল? ও হ্যাঁ, বাঘটা। কপিল দাসকে একটু ভেবে নিতে হয়। তীর খেয়ে বিকট চিৎকার করে উঠবার পর বাঘটার যে কি হয়েছিল কোনোভাবেই মনে পড়তে চায় না। তখন গল্পটা সে বানাতে আরম্ভ করে, আর বর্ণনায় তখন কৌতুক আসে। বাঘের ল্যাজ ধরে টানতে টানতে নিয়ে আসবার ব্যাপারটা সে রং চড়িয়ে বলতে চায়, কিন্তু বাঘটা টেনে নিয়ে আসবার সময় কিরকম কষ্ট হচ্ছিল সে কথাটাই ঘুরে ফিরে বলতে থাকে সে। শীতের রাত। ততক্ষণে সবারই ঘরে গিয়ে শোবার কথা, কিন্তু কেউ শুতে যাচ্ছে না। সেটা সে লক্ষ্য করে। দেখে ইতিমধ্যে মহিন্দর, দীন দাস এবং তাদের সঙ্গে সঙ্গে আরো কয়েকজন উঠোনে এসে দাঁড়িয়েছে। বোঝা যাচ্ছে কোনো শলা পরামর্শ হচ্ছে, কিন্তু বিষয়টা যে কি কিছুই অনুমান করা যায় না। ও হ্যাঁ, বাঘটার যেন কি হয়েছিল? কপিল দাস কিশোর দুটির মুখের দিকে তাকিয়ে আবার ল্যাজ ধরে টানবার প্রসঙ্গে ফিরে আসে। ওই রকম যখন টেনে আনছিল তখন কিন্তু বাঘটা বেঁচে ছিল। হ্যাঁ, ঘা খাওয়া বাঘ কিন্তু ভয়ঙ্কর জিনিস। এই পর্যন্ত বলে থামতে হয়। ঘা খাওয়া বাঘের ভয়ঙ্করতা কিভাবে বোঝাবে, সেজন্য তাকে ভাবতে হয়। আর ওই সময় মহিন্দরদের কাছে একটি লোককে আসতে দেখে সে গল্পের কথা ভুলে যায়। উঠে গিয়ে দাঁড়ায় মহিন্দর আর দীন দাসের কাছে।
নিজের ছেলে মহিন্দর বিরক্ত হয়, বলে, তুই এখন যা তো বাবা, বুড়া মানুষ, তুই এসবের কি বুঝিস? কপিল দাস বুড়ো এবার সত্যি দমে যায়। নিজের জন্ম দেওয়া ছেলে যদি এই রকম করে বলে, তো সে কি করবে? তাকে পিছিয়ে আসতে হয়। হ, মরল, তুই তো বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না। কথাটা ঘুরে ফিরে কেউ যেন তার কানের কাছে বারবার করে বলতে থাকে। সে কিছুই করতে পারে না, তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই তার। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মানুষের জটলাটা দেখে। ততক্ষণে জায়গাটা বেশ একটুখানি সমাবেশ মতো হয়ে উঠেছে। দেখে দিনদাস হাত নেড়ে নেড়ে কি বলে চলেছে, তারপর আবার মহিন্দর আরম্ভ করলো। তার কথা শেষ হতেই না হতেই ওদিক থেকে আবার ভায়া মাঝি আরম্ভ করলো। ভারী ধীর নোয়ানো স্বর, শান্তভাবে পরামর্শ হচ্ছে যেন। রাগ নেই, জ্বালা নেই, কারো দু চোখ ধকধক করে জ্বলে উঠছে না, কেউ চিৎকার করে গালাগাল দিচ্ছে না। কপিল দাসের ভারী অবাক লাগে গোটা ব্যাপারটা দেখে। অবাক লাগে, কিন্তু কিছু বলে না সে, বরং নিজেকে সরিয়ে আনে। কয়েক পা পিছিয়ে আসে সে, কিন্তু ওই কয়েক পা সরে আসতে অনেকটা সময় লেগে যায় তার। কানের কাছে তখনও সে শুনছে, তুই বুড়া মানুষ হে মরল, তোর কিছুই করার নাই। যেখান থেকে উঠে এসেছিল সেইখানে সে ফিরে যায়। শুধুই যথাস্থানে ফিরে যাওয়া, শুধুই মেনে নেওয়া, আর তার কেবলই মনে হতে থাকে। বাচ্চারা লোক সমাগম দেখেই সম্ভবত উঠে এসেছে বিছানা ছেড়ে। মেয়ে বউরা এখানে সেখানে ইতস্তত দাঁড়িয়ে। বাচ্চারা একত্র হলে যা হয়, ততক্ষণে খুনসুটি, দাপাদাপি এবং হাসাহাসি এইসব আরম্ভ হয়ে গিয়েছে। পাথরের উপর ঘষে ঘষে তীরে শান দেওয়া তখনও হচ্ছে। মহিন্দরের ছেলে ডাকলো, দাদা, তারপর বাঘটার কি হইল? ও, সেই গল্প? কপিল দাসের মনে পড়ে একটু আগে শিকারের গল্প বলতে বলতে সে উঠে গিয়েছিল। তখন আগুনের আলো কিশোর মুখের ওপর চমকাচ্ছে। কে একজন কঞ্চি দিয়ে আগুনটা আরেকটুখানি উস্কে দিল। আর ওই ঘটনার কারণেই কিনা কে জানে, কপিল দাস গল্পটা আবার আরম্ভ করে দিল। হ্যাঁ, ব্যাগটার ল্যাজ ধরে টানতে টানতে আসছিল সে। ভারী ওজন হয় বাঘের। আর বাঘটা ওদিকে তখনও কিছু মরেনি। না, বাঘটা বোধহয় মরেই গিয়েছিল। হঠাৎ তার মনে পড়ে। কপিল দাস সৎ হয়ে উঠতে চায় বাচ্চাদের কাছে, গল্প বানানো বাদ দেয়। তার স্পষ্ট মনে পড়ে তখন বাঘটার গায়ে বিকট গন্ধ ছিল। তীরটা ঠিক বুকের মাঝখানে গিয়ে গেঁথেছিল, একেবারে এদিক থেকে ওদিক বেরিয়ে গিয়েছিল। রক্ত তখনও বেরুচ্ছিল গলগল করে। আর ওই সময় বিকেল বেলায় প্রাণনগরের জঙ্গলের ধারে একটা লোক ছিল না চারিদিকে কোথাও। সে চিৎকার করে বাবাকে ডাকছিল, বন্ধুদের ডাকছিল। আর ঠিক তখন হঠাৎ তার পাশের ঝোপ থেকে কি একটা জানোয়ার লাফ দিয়ে বেরিয়েই বায়ে ছুটতে শুরু করে দিল। ওই জানোয়ারটা দেখেই সে এ পর্যন্ত বলেই সে থামে। নিজের দুর্বলতা প্রকাশ হয়ে যাবে বলে ইতস্তত করে। আহা, কেমন করে বলবে যে শেয়াল দেখে সে ভয়ানক ভয় পেয়ে পালিয়েছিল? তারপর তারপর কি হইল? বাচ্চারা সমস্বরে জিজ্ঞেস করলে সে হঠাৎ হেসে ওঠে। কপিল দাস তখন নিজের আলাদা অস্তিত্ব আর অনুভব করতে পারে না। তীরে শান দেবার সময় কিরকম করে পাথরের উপর ঘষতে হয় তাই দেখায়। একজনের হাত থেকে বাঁশিটা টেনে নিয়ে ফু দিয়ে একটা বহু পুরনো সুর বাজায়। কি বাজালো, কি বাজালো দাদা? প্রশ্ন হলে সে ভাঙা ভাঙা গলায় গানটা গায়। ফকির বুলে ঢোলুক বাজে, ভালুক নাচে ঝাম, হাইয়ারে হালমাল কই গেলুড়ে এ। গানটি শুনে বাচ্চারাও গাইতে শুরু করে দেয়। বুড়োর ভীমরতি হয়েছে ভেবে মেয়েরা কেউ কেউ মনোযোগ দেয় বাচ্চাদের জটলার দিকে। বড়রা যেখানে সভা বসিয়েছে সেখান থেকেও কে একজন চিৎকার করে গোলমাল বন্ধ করতে বলে। কিন্তু বাচ্চাদের থামাবে কে? মহিন্দরের ছেলে ধনুকের জন্য বাঁশের ছিরা তৈরিতে ব্যস্ত ছিল। কপিল দাস তার হাত থেকে কেড়ে নিল ধনুকটা, বলল, দেখ কেমন করে ছিলা পড়াতে হয় ধনুকে। বাচ্চারা তখন ঘিরে দাঁড়ায় বুড়োর চারদিকে। কপিল দাস হাঁটু ভেঙে ধনুকের এক মাথা ধরে ঝুলে পড়ে ধনুকটা নোয়ায়। তারপর বাঁ হাতের ছিলার ফাঁসটা ধনুকের মাথায় ঢোকাতে চায়, কিন্তু প্রথমবারই পারে না। ডান হাতটা তার ভীষণভাবে কাঁপতে থাকে। বাচ্চারা বুড়োর কাণ্ড দেখে সমস্বরে বলে, পারবো নাই দাদা, তুই পারবো নাই। কিন্তু পারে সে। ওই কাঁপা কাঁপা হাতেই সে ছিলা পরিয়ে দেয় ধনুকের।
তারপর উঠে দাঁড়িয়ে ছিলা টেনে ধনুকের একটা টঙ্কার তোলে। ভারী সুন্দর টান টান আওয়াজ হয় তাতে। এরপরও বুড়ো থামে না, একটা সানানো তীর নেয় হাতে এবং তীরটা ধনুকের ছিলায় বসিয়ে তাক করে। সামনের দিকে একবার, একবার ডাইনে, একবার বাঁয়ে। বুড়ো ভয় দেখিয়ে মশকরা করে যেন। বাচ্চারা তাতে হৈ হৈ করে ওঠে। আর ওই রকম হৈ হৈ শুনেই সম্ভবত কপিল দাস তীরটা দু আঙুলের ফাঁকে চেপে ছিলা ধরে টানে, টেনে ধনুকের নিশানা করে অন্ধকারের দিকে। মহিন্দরের ছেলে বলে ওঠে, দাদা তীরটা ছুটে যাবে, দাদা মোর তীরটা ছুটে যাবে। কিন্তু কপিল দাস নাতির মিনতি শুনতে পায় কিনা বোঝা যায় না, সে সত্যি সত্যি তীরটা ছেড়ে দেয় আর বাতাস কাটা শব্দ করে তীরটা অন্ধকারের দিকে ছুটে যায়। চারিদিকে মানুষের বসত, মেয়েরা বুড়োরা কাণ্ড লক্ষ্য করে হ্যাঁ হ্যাঁ করে ওঠে। সবার মানুষদের মধ্য থেকেও কয়েকজন এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে বুড়ো কপিল দাস আর একটা তীর হাতে তুলে নিয়েছে। সবাই যখন নিষেধ করছে তখন সে দ্বিতীয় তীরটাও সামনের অন্ধকারের দিকে নিশানা করে ছুড়ে দিয়েছে। এবং ওই কাণ্ড ঘটে যাওয়ার ব্যাপারটা আর ছেলে মানুষই তামাশার পর্যায়ে থাকে না। দূর থেকে মহিন্দর চিৎকার করে ওঠে, বিন্নি গালাগাল করতে আরম্ভ করে, কিন্তু বুড়ো তখন হাসছে কেমন দেখো, যেন সে কিশোরকালে ফিরে গিয়েছে। জীবনে প্রথম নিশানা ভেদ করার যে খুশি, সে খুশি পেয়ে বসেছে তাকে। সে শান দেওয়া আর একখানা তীর হাতে তুলে নিয়েছে তখন। ওদিকে পেছন থেকে দিনদাস চিৎকার করে বলছে, ধর বুড়োটাকে, ধরে কাড়েলে ধেনুক খান। সেই চিৎকার বুড়োর কানে পৌঁছায় না। কেউ পেছনে তাকে ধরতে আসছে কিনা সেদিকে ভ্রুক্ষেপ না করেই কপিল দাস বুড়ো দুহাতে তীর ধনুক নিয়ে সামনের অন্ধকারের দিকে চলতে থাকে। বিমূঢ় মানুষজনের চোখের সামনে দিয়েই সে অনায়াসে অন্ধকার, গাছপালা, কৈশোর এবং আদিম উল্লাসের মধ্যে চলে যায়। আর সেখান থেকে সে তার তৃতীয় তীরটা সঠিক নিশানায় ছোড়বার জন্য তৈরি হতে থাকে। সংক্ষেপিত ও পরিমার্জিত। শব্দার্থ ও টিকা। মুর্মু সাঁওতাল গোত্রবিশেষ। মুর্মু শব্দের অর্থ নীল গাভী, যা এই গোত্রের গোত্রচিহ্ন তথা টোটেম। কথিত আছে একবার এক অরণ্য ভূমিতে কিছু লোক কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। একসময় তাদের সর্দার ঘুমিয়ে পড়ল। সেই বনে ছিল একটি হিংস্র নীল গাভী। গাভীটি এসে পায়ের চাপা দিয়ে সর্দারকে মেরে ফেললো। ঘুম থেকে উঠে লোকেরা তখন গাভীটিকে হত্যা করলো। সেই থেকে মৃত ব্যক্তির গোত্রের নাম বা পদবি হলো মুর্মু। এই গোত্রের একাধিক উপগোত্র রয়েছে। টাঙ্গন পাহাড়ি জলধার বিশেষ। এ গল্পে ঠাকুরগাঁও শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদী বোঝানো হয়েছে। কান্দর খাদ বা নিচু স্থান, সাধারণত খালের অংশ বিশেষ। পুষনা পরব বিশেষ পুজোর আয়োজন। পৌষ সংক্রান্তিতে এই পুজো উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়। হাপন বালক, মান্দোল মাদল এক ধরনের তালবাদ্য। পসরা পণ্য সম্ভার, বিক্রয়ের জন্য প্রদর্শিত দ্রব্য। ভাট এক ধরনের বুনো ফুল বিশেষ। নাগরদোলা ওপর থেকে নিচের দিকে ঘুরতে পারে এমন দোলনা। এতে ছোট ছোট খোপ থাকে, তাতে মানুষ বসে আর এই খোপগুলোকে যন্ত্রের সাহায্যে কিংবা হাত দিয়ে টেনে ঘোরানো হয়। যার শীত ঠান্ডা, আধিয়ার বর্গাদার, যারা একটি নির্দিষ্ট শর্তে অন্যের মালিকানাধীন জমিতে হাল চাষ করে এবং উৎপাদিত ফসলের অংশ শর্ত মোতাবেক মালিককে প্রদান করে। জোতদার ব্রিটিশ শাসনামলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার সূত্র ধরে কৃষকদের জমির মালিকানা চলে যায় জমিদারদের হাতে। এ সময় জমিদার ও কৃষকদের মধ্যে এক মধ্যস্বত্বভোগী জোতদার শ্রেণীর উদ্ভব ঘটে। এরা জমিদারদের কাছ থেকে জমি পত্তনি বা ইজারা নিত। এরাই জমি চাষ তদারকি এবং খাজনা আদায়ের কাজ করত। ফলে উৎপাদনের সম্পূর্ণ খরচ কৃষক বহন করলেও ফসলের অর্ধেক চলে যেত জোতদারের হাতে। গৃহস্থী গৃহস্থ কাজ। মরল মোড়ল গোষ্ঠী প্রধান, নেতৃস্থানীয় ব্যক্তি। ঘুন্টি ঘন্টা বিশেষ, গবাদি পশুর গলায় পরানো হয় এমন ছোট ঘন্টা। কুশিয়ার ক্ষেত আক্ষেত। পুছে দেখো, জিজ্ঞেস করে দেখো। ফর্ম থাকা, স্মরণে থাকা, মনে থাকা। পাঠ পরিচিতি। আলোচ্য গল্পটি শওকত আলীর লেলিহান সাদ 1977 গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।
কপিল দাস মুর্মু এক বৃদ্ধ সাঁওতাল। ভূমির অধিকার নিয়ে সাঁওতালদের রয়েছে রক্তে রঞ্জিত গৌরবোজ্জ্বল ইতিহাস। ভূমি তাদের অস্তিত্বেরই অপর নাম। তাই নিজেদের বসত বাটি থেকে উন্মূলিত হবার আশঙ্কা যখন তীব্রতর রূপ ধারণ করে, তখন বয়সের ভারে ঝিমিয়ে পড়া অন্য সবার কাছে নিতান্তই অপ্রয়োজনীয় মানুষ কপিল দাস অমিত সাহসে উদ্দীপিত হয়ে ওঠে। জীবনের শেষ কাজ হিসেবে শেষ লড়াইটা লড়বার জন্য নিজেকে সে সময়ের হাতে তুলে দেয়। তরুণদের ভয় দ্বিধাকে অমূলক প্রমাণিত করে একাই সে আত্মত্যাগী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। মাটির কাছাকাছি থাকা এক প্রবীণের এই অনিঃশেষ সংগ্রামশীলতার নান্দনিক রূপায়ণ ঘটেছে এই গল্পে। সমগ্র গল্প জুড়েই লেখক স্থবির দশায় আক্রান্ত কপিল দাসের অতীতের স্মৃতিকথা, বীরত্ব গাথা, যার কতকটা সত্য কতকটা কল্পনা, এইসব প্রসঙ্গ নিয়ে আসেন। আর সেই সঙ্গে কপিল দাসের প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন, যার মূল সুর হলো, হা মরল তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না। এরূপ চিন্তার বিপ্রতীপে অবস্থিত কেবল শিশুরা। তাদের কাছে কপিল দাস এবং তার গল্প দুইয়েরই বিশেষ আকর্ষণ ও গুরুত্ব রয়েছে। এই উৎসাহ কপিল দাসকে নতুন চেতনায় উদ্বুদ্ধ করে। সে তার বয়সকে অতিক্রম করে যায়। অনেকটা খেলার ছলে জড়বৎ কপিল দাস আকস্মিক ভাবে গতিপ্রাপ্ত হয়। তার হাতে উঠে আসে তীর ধনুক। একের পর এক তীর তার হাত থেকে ছুটে যেতে থাকে শত্রুকে লক্ষ্য করে। কপিল দাস নিজের কেবল একটি চরিত্র থাকে না, হয়ে ওঠে জাতিসত্তার অস্তিত্ব রক্ষার সংগ্রামের এক আপসহীন যোদ্ধা। কপিল দাসের আশ্রয়ে লেখক আমাদের জানিয়ে যান, লড়াইয়ের কোনো বয়স নেই। উন্মূলিত প্রায় মানুষগুলো কোনো কিছুর পরোয়া না করে তাদের যুদ্ধ চালিয়ে যাবে, এই আশাবাদের দোতনা জাগিয়ে গল্পকার রচনাটি সমাপ্ত করেন। সাঁওতালি কথন ভঙ্গি, শব্দ যোজনা এবং যথোপযুক্ত প্রেক্ষাপট সৃজন এই রচনার শিল্প সাফল্যকে বহুগুণ বর্ধিত করেছে। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন নিজে করো।